ভারত থেকে আনা লাল ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন এ খাওয়ানো কর্মসূচি। মন্ত্রণালয় জানালো পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা। মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে, নিতে বাধ্য করেছে। গাফিলতি থাকলে দ্রুত খতিয়ে দেখার তাগিদ। আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায়, তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি কাজল আব্দুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনায় হয়নি, জানালেন 14 দলের শরিকরা। বলছেন ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের বিকল্প নেই, বলছেন বিএনপি নেতারা। চালের সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, জানালেন বাণিজ্যমন্ত্রী। বেশি ধারণ ক্ষমতার গুদাম তৈরির পরই কেনা হবে ধান, বললেন খাদ্যমন্ত্রী। নাব্য সংকটে বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট। ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়ায় নাব্য সংকট। এবং চট্টগ্রামের ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। চট্টগ্রামের একে খান এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে আগুন লেগেছে, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 5টি ইউনিট। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ রাব্বি। চট্টগ্রামের একে খান এলাকায় যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল, এখনো কিন্তু কোনোভাবে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। সেক্ষেত্রে আমরা দেখেছি প্রায় 2 ঘন্টা অতিবাহিত হলেও কিন্তু এখনো কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আসেনি। এবং এখানে আমরা যতটুকু জেনেছি তথ্য নিয়ে, একটি ভিক্টোরিয়া জুট মিল এলাকা নামে পরিচিত ছিল একসময়। এখানে জুট হিট থাকতো, কিন্তু এই মুহূর্তে এখানে কোনো জুট নেই। এটি ইস্পাহানি লিমিটেডের এখানে এই গোডাউনটি, এবং সেখানে তারা ভাড়া দিয়েছে। সেক্ষেত্রে আরএফএল এর গোডাউন রয়েছে এখানে, আমরা যে এসএম এন্টারপ্রাইজের গোডাউন রয়েছে। এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখানে হচ্ছে তুলার গোডাউন, এটি হচ্ছে এসএম এন্টারপ্রাইজের গোডাউন। এছাড়া আমরা শুনেছি এখানে একটি চালের গোডাউন রয়েছে। এছাড়া ইউনিলিভার বাংলাদেশেরও একটি গোডাউন এখানে রয়েছে। মূলত এই 4টি প্রতিষ্ঠানের মূলত 8টি গোডাউনে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এবং আগুনের তীব্রতা এত বেশি যে কারণে কোনোভাবেই কিন্তু আগুন এখনো নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এবং আগুন লাগার পর থেকে আমরা দেখছি প্রথমে এই গোডাউনের যারা আসলে শ্রমিক ছিল বা কারখানার যারা কর্তৃপক্ষ ছিল, প্রথমে তারা আগুন নিভানোর চেষ্টা করেছে। তবে আগুনের ভয়াবহতা বেশি হওয়ার কারণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের এখানে কাজে আসে। সেক্ষেত্রে ফায়ার সার্ভিসের প্রায় 5টি ইউনিটের এই পর্যন্ত 16টি গাড়ি এখানে এসেছে এবং তারা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে। তবে সবচেয়ে যে বিষয়টি এখানে ক্ষতির বিষয়, সেটি হচ্ছে আরএফএল গোডাউনের সবচেয়ে বেশি মালামাল এখানে ছিল, এটি আমরা জানতে পেরেছি। এবং আরএফএল এর প্লাস্টিক এখানে ছিল, আরএফএল এর ফ্রিজ ছিল, আরএফএল এর যত ধরনের আসলে সামগ্রী রয়েছে সবকিছুর গোডাউন কিন্তু এখানে ছিল, কিন্তু কোনোভাবে কোনো জিনিসপত্র এখানে বের করতে পারেনি। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে এখানে আগুন লেগেছে সে বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি, বা ফায়ার সার্ভিসের সাথে আমরা এখনো তারা আমাদেরকে জানাতে পারেনি। তবে এখানকার কারখানার যারা কর্মকর্তা কর্মচারী ছিল তারা আমাদেরকে জানিয়েছে হঠাৎ করে এখানে আগুনের সূত্রপাত হয়েছে, শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। এবং আগুন লাগার পর থেকে আমরা দেখেছি কারখানার শ্রমিক যারা রয়েছে তারাও অক্লান্ত পরিশ্রম করছে, ফায়ার সার্ভিসের সাথে তারাও কাজ করছে যাতে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনের তীব্রতা এবং আগুনের ভয়াবহতা এত বেশি, সেক্ষেত্রে এখানে যে
8টি গোডাউন আমরা জানতে পেরেছি, 8টি গোডাউনে আগুন লেগেছে এবং 4টি প্রতিষ্ঠানের গোডাউন। কোনোভাবেই কোনো মালামাল এখানে বাঁচানো কোনোভাবেই সম্ভব হয়নি। সেক্ষেত্রে আরএফএল এর সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে এবং আরএফএল এর একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে প্রায় 15 থেকে 20 কোটি টাকা এখানে তাদের ইতিমধ্যে ক্ষতি হয়েছে। তবে পুরোপুরি কত ক্ষতি হয়েছে সেই বিষয়টি নিরূপণ করার একটি বিষয় রয়েছে এবং আগুন নিবার পরেই আসলে বিষয়টি জানা যাবে। তবে আমরা যতটুকু জানতে পেরেছি এখানে মূলত 4টি প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে আরএফএল এর গোডাউন, আরেকটি হচ্ছে ইউনিলিভার বাংলাদেশে তাদের কেমিক্যালের গোডাউন ছিল, এছাড়া একটি চালের গোডাউন রয়েছে, এছাড়া এসএম এন্টারপ্রাইজ। আমরা এখন যেখানে আগুন নিবানোর চেষ্টা চলছে এটি হচ্ছে একটি তুলার গোডাউন। আর তুলা বেশি থাকার কারণে, পুরোপুরি গোডাউনে সবকিছু তুলা থাকার কারণে আসলে আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আমরা দেখছি ফায়ার সার্ভিসের যারা কর্মীরা রয়েছে তারা অক্লান্ত পরিশ্রম করছে, কিন্তু তারপরেও আসলে সেই 2 ঘন্টা অতিবাহিত হলেও এখনো কোনোভাবে সামান্যতম কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং গোডাউনটি অনেক বিশাল এলাকা নিয়ে এখানে এই গোডাউনটি অবস্থিত, সেই কারণে আগুন নিভাতেও কিন্তু প্রচন্ড বেগ পেতে হচ্ছে। তারপরেও আমরা এলাকাবাসী দেখেছি আগুন লাগার সাথে সাথে এখানকার যিনি কাউন্সিলর আছেন তিনি এসেছেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন, এছাড়া ফায়ার সার্ভিসের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে সবাই কিন্তু এখানে এসেছেন এবং তারা কিন্তু আগুন নিবানোর চেষ্টা করছে। তবে আসলে আগুনের ভয়াবহতা বেশি হওয়ার কারণে 2 ঘন্টা অতিবাহিত হলো, এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি এবং ফায়ার সার্ভিস এবং কারখানার কর্মকর্তা কর্মচারী যারা রয়েছে সবাই চেষ্টা করছেন যাতে অতি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা যায়। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের একেখান এলাকায় যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তার সর্বশেষ খবর। রাব্বি। চট্টগ্রামের একেখান এলাকায় ভিক্টোরিয়া জুট মিলে ভয়াবহ আগুন লেগেছে আর বিষয়টি নিয়ে জানাচ্ছিলেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। ভারতীয় কোম্পানির ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত করা হয়েছে এবারের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি। দুপুরে কিশোরগঞ্জে ক্যাপসুলের নমুনা পর্যবেক্ষণ করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান এ কথা জানান। তদন্ত কমিটির পরীক্ষা নিরীক্ষা শেষে ক্যাপসুলের মান খারাপ হলে তা শিশুদের খাওয়ানো হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এদিকে বড় কোনো দুর্ঘটনার আগে বিষয়টি নজরে আসাকে ইতিবাচক বললেও পুরো ঘটনা খতিয়ে দেখার পরামর্শ বিশেষজ্ঞদের। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদকে সঙ্গে নিয়ে রাশেদ বাপ্পির রিপোর্ট। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন ওঠায় কর্মসূচির ঠিক 2 দিন আগে বন্ধ করা হয় এবারের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। এরপরে নড়েচড়ে বসে স্বাস্থ্য মন্ত্রণালয়। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ সার্কিট হাউজে নমুনা পর্যবেক্ষণ করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ মুরাদ হাসান। ক্যাপসুলের গায়ে ক্যাপসুল লেগে থাকারও প্রমাণ পান তিনি। ক্যাপসুলের মান নিয়ে প্রশ্ন তুলে প্রতিমন্ত্রী জানান, মামলা করে ভারতীয় অখ্যাত কোম্পানির এই ভিটামিন কিনতে বাধ্য করা হয়েছিল। মামলা করে ওরা ওষুধ দিতে বাধ্য করেছে। লালটা যারা ইন্ডিয়ান কোম্পানি দিয়েছে এটাই সমস্যা, নীলটা আমাদের দেশের কোম্পানি, যে নামই হোক না কেন, এবং ওটা যে কোনো সমস্যা নাই সেটাও আপনারা সচক্ষে দেখলেন, আমরা সবাই দেখলাম। রাতকানা রোগ প্রতিরোধ কর্মসূচির অংশ হিসেবে 6 থেকে 59 মাস বয়সী দেশের 2 কোটিরও বেশি শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল গত ডিসেম্বরে। তবে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও জাতীয় নির্বাচন সহ নানা কারণে তা পিছিয়ে নির্ধারণ করা হয় 19 জানুয়ারি। ক্যাম্পেইন শুরুর আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্যাপসুলের মান নিয়ে অভিযোগ আসে মন্ত্রণালয়ে। এদিকে ভিটামিন এ মেয়াদোত্তীর্ণ নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রহস্য উদ্ঘাটনে গঠন করা হয়েছে একাধিক তদন্ত কমিটি। একটা ওষুধের সাথে আর একটা ক্যাপসুলে একটু গায়ে জোড়া লেগে গেছে, এটা অর্থ যে এই নয় যে ওষুধের ভিতরে যেটা রয়েছে ক্যাপসুলের ভিতরে সেটার মান নষ্ট হয়ে গেছে। এই বিষয়টা আমরা নিশ্চিত হব পরীক্ষার মাধ্যমে। যদি দেখি যে মানসম্মত না হয় এটা আমরা ব্যবহারই করব না। বিশেষজ্ঞরা বলছেন, স্পর্শকাতর এই বিষয়টির গাফিলতি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে সবার আগে। আমাদের এই শিশু মহল যারাই জাতির ভবিষ্যৎ, তাদেরকে নিয়ে কোনো রকম ঝুঁকি না নেওয়ার সিদ্ধান্তটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। যেহেতু প্রকিউরমেন্ট পদ্ধতিতে অনেকগুলি কোম্পানির সাথে তুলনা করে কেনার ব্যবস্থা আছে, যেটা রাষ্ট্রসম্মত পিপিআর অনুযায়ী, সুতরাং এই ব্যাপারে যদি আইনগত যে বিধিবিধান আছে সেগুলি পালন করে ভবিষ্যতে কার্যক্রম চালানো যায় তাহলে অবশ্যই এটা সার্থকতার মুখ দেখবে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে দ্রুতই ক্যাম্পেইন শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকার ব্যাপারে কোনো আলোচনাই হয়নি জানিয়ে 14 দলের শরিকরা বলছেন, এ বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়। ওবায়দুল কাদেরের ব্যক্তিগত মতামত জোটে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করছেন নেতারা।
নতুন বছরের শুরুতে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। চমকে ঠাসায় মন্ত্রিসভায় নেই আওয়ামী লীগের দীর্ঘদিনের শরিক 14 দলের কোনো প্রতিনিধি। সরকার গঠনের 10 দিনের মাথায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংসদের বিরোধী পক্ষে থাকবে 14 দল। বিরোধী দলে থাকবেন বলে অনেকে সিদ্ধান্ত নিয়েছেন। এ বক্তব্যের সমালোচনা করে জাসদ আম্বিয়া অংশের সাধারণ সম্পাদক বলেন, আদর্শগত জোটের রাজনীতিতে তার মন্তব্য অমূলক। আমি স্বাভাবিক মনে করছি না বলাটা, প্রয়োজন নেই বলার। এগুলি বিরোধী দলে যান আপনারা, দেন আপনারা এখান থেকে, এগুলি বলার প্রয়োজন নাই। সরকার বৃক্ষ কিনে আমাদের ফলো প্রয়োজন। সরকার কি কাজ করবেন, ন্যাচারালি আমরা রাজনীতি করি, তাই না? সবাই যার যেটা বুঝে নেবে কাকে কি করতে হবে না করতে হবে। 2008 এবং 2014-তে মাঠের রাজনীতি থেকে শুরু করে সংসদ এবং সরকারে আওয়ামী লীগের সঙ্গে যৌথবদ্ধ ছিল জাসদিনুর একাধিক এমপি মন্ত্রী। এ অংশের সাধারণ সম্পাদক মনে করেন, বিরোধী পক্ষে থাকা নিয়ে ওবায়দুল কাদেরের বক্তব্য একান্তই ব্যক্তিগত। আমরা মনে করি এই জোট থাকবে, এই জোটকে থাকতে হবে। তবে সরকার গঠনের প্রশ্নে, পরিচালনার প্রশ্নে বিষয়টি কি হবে সেটা নিয়ে অনেক ধরনের আলোচনা রয়েছে। আমাদের সবাই মিলে আলোচনা করব আমরা। এটা শুধুমাত্র একজনের ব্যাপার না, তো এটা জোটের ব্যাপার। সরকারের শেষ মেয়াদে পূর্ণ মন্ত্রিত্ব নিয়ে একাদশ সংসদ নির্বাচনেও নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন রাশিদ খান মেনন। তিনি বললেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। সংসদে গিয়ে আবার বিরোধী দল হবো, এ দুটো তো মেলে না আর কি, একটু হাস্যকর হয়ে যায়। জাতীয় পার্টির যেভাবে সরকার আর বিরোধী দলে থাকার মতো অবস্থা হয়ে যায়, যেটা খুব হাস্যাস্পদ বলে মনে হয়। আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত হলে সংসদে বিরোধী দল হিসেবে থাকতে আপত্তি নেই বলেও জানায় 14 দলের নেতারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে জোট করায় ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। তাদের মতে, দলের মধ্যে সমন্বয়হীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষ অবলম্বন না করায় করুণ পরিণতি অপেক্ষা করছে বিএনপির জন্য। ঢাকা ও সাভারে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সহ অন্য নেতারা একথা বলেন। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শনিবারের সমাবেশস্থল পরিদর্শন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িকতার সঙ্গে অসাম্প্রদায়িকতার বন্ধন টেকসই হয় না। গঠন প্রক্রিয়াটাই বলে দিচ্ছিল অনিবার্য পরিণতি হচ্ছে ভাঙন, এবং সেটাই এখন হচ্ছে। কাউকে জোর করে জাতীয় নির্বাচনও ডেকে আনিনি, এখানেও কাউকে আমরা জোর করে আনার আমাদের কোনো এজেন্ডা নেই। তারা ইচ্ছে হলে আসবে, এটা তারা একটা রাজনৈতিক দল, তাদের সিদ্ধান্তের ব্যাপার। তাদের সিদ্ধান্তের ব্যাপারে আমাদের কোনো হস্তক্ষেপের বিষয় এখানে নেই। সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে মহাজোট সরকার। অন্যদিকে ঐক্যফ্রন্টের নিজেদেরই ঐক্য নেই বলেও মন্তব্য করেন তিনি। সংলাপ করার জন্য যে মিটিং ডেকেছে, সেখানে দেখতে পেলাম মির্জা ফখরুল সাহেব যায় নাই, বলে যে আরো যে 2 জন আসার কথা ছিল, বলে সেটা জানি না। অর্থাৎ ঐক্যফ্রন্টের মধ্যে ঐক্য নাই। একই অনুষ্ঠানে ঢাকা 2 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, সঠিক নেতৃত্বের অভাবে ঘুরে দাঁড়াতে পারছে না বিএনপি। জনগণের কাছে ক্ষমা চেয়ে সাম্প্রদায়িক শক্তিকে ত্যাগ করারও আহ্বান জানান তিনি। দুর্নীতিবাদদের বাদ দিয়ে সঠিক নেতৃত্ব যদি আনে, সে অস্ত্রধারী সেই খুনিদের বাদ দিয়ে যদি সঠিক নেতৃত্ব যদি আনে, আর ভুল পথ পরিহার করে মুক্তিযুদ্ধের শক্তির পক্ষে যদি তারা আসে, তাহলে হয়তো তারা শীত দ্বারা উদু করে দাঁড়াতে পারলেও পারতে পারে, আর না হয় তারা মুসলিম লীগের থেকেও খারাপ অবস্থা তাদের ভবিষ্যতে ভাগ্যে লেখা। দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র অব্যাহত আছে মন্তব্য করে আওয়ামী লীগ নেতারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। আপনাদেরকে কেবল মন্তব্য। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। ঘুরে দাঁড়াতে হলে বিএনপিকে পুনর্গঠনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র নেতারা। বিকেলে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এক আলোচনা সভায় তারা বলেন, এই মুহূর্তে বিএনপিকে টিকিয়ে রাখতে হলে ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। 30 তারিখের নির্বাচনে আওয়ামী লীগ নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 30 ডিসেম্বরের নির্বাচনে ভরাডুবির পর অনেকটা খোলামেলা ভাবেই এবার নিজেদের ভুলগুলো খুঁজতে শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় দলের শীর্ষ নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে বিএনপির বর্তমান সংকট ও ভবিষ্যতের পরিকল্পনার কথা। স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বিএনপিকে টিকিয়ে রাখতে হলে দরকার নতুন কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন। আমাদের এই যে হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মী
এবং তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই নির্বাচনে যাওয়ার কারণে। এদেরকে পুনর্বাসন করতে হবে, এদের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে, এদের দেখাশোনা করতে হবে। একই আলোচনা সভায় আরেক স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ত্যাগী নেতাকর্মীদের নেতৃত্ব ও ক্ষতিগ্রস্ত নেতাদের পুনর্বাসনই এখন সবচেয়ে বেশি জরুরি। একটি কাউন্সিলের মাধ্যমে দলকে পুনর্গঠন করতে হবে, তুলনামূলকভাবে ত্যাগী এই নির্বাচনে যারা পরীক্ষিত নেতা কর্মীদেরকে নেতৃত্বে আনতে হবে। নির্বাচনে আওয়ামী লীগের জয় হলেও দলটি নৈতিকভাবে পরাজিত হয়েছে বলে মন্তব্য করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্রকে হত্যা করা হয়েছে, সেই গণতন্ত্রকে পুরোপুরিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকে সেই গণতন্ত্রকে আমাদের ফিরিয়ে আনতে হবে। এই নির্বাচন একটা কাজ করেছে যে আওয়ামী লীগকে চিরদিনের জন্য মানুষের মন থেকে দূরে সরিয়ে দিয়েছে। নতুন পরিকল্পনার মধ্য দিয়ে আন্দোলনের মাধ্যমে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিকেই এখন দলের প্রধান দায়িত্ব বলেও মন্তব্য করেন বক্তারা। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী চীনের ব্যবসায়ীরা। দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী হবে মত সংশ্লিষ্টদের। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, সিন্ডিকেটের কারণে দীর্ঘদিন চালের বাজার ঊর্ধ্বমুখী ছিল, তবে এখন চালের দাম কমতে শুরু করেছে। বিকেলে রংপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এই সিন্ডিকেট ভাঙতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে জানান মন্ত্রী। যে অবস্থা ছিল তার থেকে তো চালের বাজার নিম্নমুখী, আমরা যেটা বলেছিলাম সেটা সেই অবস্থান সেই দিকেই আমরা যাচ্ছি এবং চালের বাজার কমে গেছে, অন্তত কেজি প্রতি 3 থেকে 4 টাকা কমে গেছে। মোকামেও আগের দামে ফিরে গেছে। এটা তো একটা হুট করে অনেক দিনের এস্টাবলিশ সিস্টেম, এটা যে রাতারাতি বন্ধ করে দেওয়া যাবে তা নয়। আসলে কম্পিটিটিভনেসটা বাড়াতে হবে। কৃষকদের যার উৎপাদনিত জিনিসের দামটা তাদের পোষাতে হবে, সেটা যেভাবেই হোক। এই মুহূর্তে কৃষকের কাছ থেকে ধান কেনার পরিকল্পনা নেই জানিয়ে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আগামীতে অধিক ধারণ ক্ষমতা সম্পন্ন গুদাম নির্মাণ করে কৃষক পর্যায়ে ধান কেনার কথা ভাবছে সরকার। দুপুরে নওগাঁর পত্নীতলায় খাদ্য গুদাম পরিদর্শন শেষে মন্ত্রী একথা বলেন। বর্তমান কোনো পরিকল্পনা নাই। মেন হলো যে আমাদের দেশে যে খাদ্যশস্য রাখার জন্য যে পর্যাপ্ত জায়গার প্রয়োজন, সেই গুদাম তৈরি না হওয়া পর্যন্ত আমাদের এখন 21 লক্ষ টন রাখার মতো আমাদের অবস্থান আছে। এটা বৃদ্ধি না হওয়া পর্যন্ত ধান কৃষকের কাছ থেকে ডাইরেক্ট কেনার পরে যে আবার ক্র্যাশিংয়ের ঝামেলা, আর এই ক্র্যাশিং করতে গেলে যে লসটা হয় এইটাতে আবার চাউলের দাম বৃদ্ধি পাবে। তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন তিনি। জনগণ ঐক্যফ্রন্টকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। মানুষের টাকা চুরি করে পাচার করার এই তারেক রহমানকে ইনশাআল্লাহ বিদেশ থেকে ফিরিয়ে এনে এই রায় কার্যকর করব। এই সব মানুষদের আপনারা প্রত্যাখ্যান করেছেন, তারা যেন বাংলাদেশের মাটিতে আপনাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আর রাজনীতি না করে, সেই দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম বিক্রি আজ শেষ হলেও জমা দেয়া যাবে 20 জানুয়ারি পর্যন্ত। ফর্ম বিক্রির শেষ দিন সকাল থেকেই দলীয় সভাপতির ধানমন্ডি কার্যালয়ে ভিড় করেন মনোনয়ন প্রত্যাশীরা। মনোনয়ন কার্যক্রম পরিদর্শন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সংরক্ষিত নারী আসনে 1510টি ফর্ম বিক্রি হয়েছে। এখনো পর্যন্ত জমা পড়েছে 1410টি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ 257টি আসনে জয় পেয়েছে। সেই হিসেবে 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে দলটি 43টি আসন পাবে। আমাদের নারীদের প্রতিনিধি হিসেবে যদি আমাদেরকে দেয়, তাহলে উন্নয়নের যে ছোঁয়াটা সেটি আমরা প্রান্তিক জনগণকে পৌঁছায় দিতে পারবো। দলের প্রতি আস্থা রেখে তো একজন রাজনৈতিক কর্মী মনোনয়ন পত্র কেনে, তো সেই জায়গা থেকে আমি আস্থাশীল, নিশ্চয়ই দল আমাকে মূল্যায়ন করবে। জনগণের সেবা করার জন্য জননেত্রী আমাকে যদি সুযোগ দেয়, এমপি হিসেবে নিয়োগ দেয় মহিলা, আমি মহিলাদের জন্য আরও কাজ করতে আমার
দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে আমি আশা করি যে নেত্রী অবশ্যই আমাকে এবার মনোনয়ন দিবেন। আমাদের অধিকারের কথা আমরা বলবো, সমস্ত মাইনরিটির যত প্রবলেম আছে, যত মাইনরিটির ভিতরে সবথেকে বেশি সমস্যায় আছি আমরা দলিত সম্প্রদায়েরা। সন্ধ্যার সময় আরো থাকছে। উপচে পড়া ভিড়ে ছুটির দিনে জমজমাট ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। বেচা কেনার ধুম, দোকানিরা খুশি হলেও ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রাজধানীর সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের নৌরুট ভয়াবহ ঝুঁকিতে পড়েছে। নাব্য সংকটের কারণে প্রায় 6 মাস বন্ধ থাকার পর ঢাকা বরিশাল নৌপথের মূল রুট মিয়ারচর চালু হলেও সেখানে বড় লঞ্চ চালানো সম্ভব হচ্ছে না। লঞ্চ মালিক ও মাস্টারদের অভিযোগ, ড্রেজিং বিভাগের দুর্নীতি এর মূল কারণ। এদিকে বিআইডব্লিউটিএ এবং প্রকল্প কর্মকর্তারা এ অবস্থার জন্য পরস্পরকে দোষারোপ করছেন। মাহমুদ রাকিবের রিপোর্ট। ঢাকা বরিশাল নৌপথ, যে পথ দিয়ে প্রতিদিন প্রায় 200 যাত্রীবাহী লঞ্চের পাশাপাশি কয়েক হাজার মালবাহী নৌযান যাওয়া আসা করে। নাব্য সংকটের কারণে প্রায় 10 বছর আগে আলুবাজার নৌরুটটি বন্ধ হয়ে যাওয়ার পর ঢাকা থেকে বরিশাল কিংবা মংলা সমুদ্র বন্দরে যাওয়ার জন্য মূল রুট হিসেবে ব্যবহার হয়ে আসছে মিয়ারচর নামক নৌরুটটি। তবে নিয়মিত ড্রেজিং না হওয়ায় গত বর্ষা মৌসুমের পর সেটিও বন্ধ হয়ে যায়। এখন ব্যবহার হচ্ছে কালীগঞ্জ রুট, যেটাতে সময় বেশি লাগায়, জ্বালানি খরচও বেশি। বিএডব্লিউটিএ বলছে মিয়ারচর রুটটি এ মাস থেকে আবারও চালু, কিন্তু লঞ্চ মালিক ও মাস্টারদের দাবি ড্রেজিং ঠিকমতো না হয় তা এখনও চলাচলের অনুপযোগী। ড্রেজিংও করলো, সরকারের টাকাও গেল, কিন্তু আমরা সুফল পাইলাম না। ভবিষ্যতে এই চ্যানেল বন্ধ হয়ে যায়, বরিশাল দক্ষিণবঙ্গ কোনো জাহাজে চলাচল করবে না, সেই পরিস্থিতি এখন হয়ে গেছে। এখন আমরা কালীগঞ্জ থেকে ঘুরে আসি, আপ ডাউনে 2.5 ঘন্টা সময় বেশি লাগে, 1000 লিটার ফুয়েল বেশি লাগে। ড্রেজিং করছে, সেখানে ড্রেজিং হয়নি, সেটা দুর্নীতি তো হতেই পারে। এই সরকার যে টাকা ব্যয় করছে, বিগত দিনে এর অর্ধেক টাকাও আমাদের নদীর পথে ব্যয় হয়নি। মিয়ারচর রুটে দৈর্ঘ্যে 4.5 কিলোমিটার, চওড়ায় 76 মিটার ও গভীরতায় 5 ফুট ড্রেজিং এর কথা বলা হলেও সরেজমিনে এমনটি হয়নি বলে দাবি মাস্টারদের। 6টা ড্রেজার আমরা সাথে সাথে লাগিয়ে দেই, পাশাপাশি আমাদের বিআইডব্লিউটি এর 2টা ড্রেজার কাজ করে। এখানে 10.5 লাখ মাটি খনন করা হয়েছে। ড্রেজিং এর বলতেছে 76 মিটার কাটছে, আমি দেখতেছি 50 মিটার কাটে নাই। দুইটা জাহাজ পাশাপাশি করছে, না করতে পারি তাহলে আমি কিভাবে চলবো? 4 মিটার পানিতে অনেক সময় লাশ বাড়ায়, দেখা যায় 2 মিটার 1.5 মিটার পানিতে থাকে। ওখানে অনেক কোস্টার জাহাজ থেকে থাকে, তার ভিতর দিয়ে আমাদের আসা যাওয়া করা লাগে। সরকারি অনেক জাহাজ আছে তারা মিটার এই মাথা থেকে ওই মাথার মধ্যে ঠিকমতো ড্রেজিং হইল কিনা মিটার ধরা পড়বে। আর যারা ড্রেজিং করে তারা যদি একটু পাইস ধরাই দেয় তাহলে তারা বলবে যে ওকে দুর্নীতি করছে, দুর্নীতি স্যার আর কি। ড্রেজিং সংস্থার বিরুদ্ধে লঞ্চ মালিক ও মাস্টারদের যখন এমন অভিযোগ, তখন বিআইডব্লিউটি এর ড্রেজিং বিভাগের প্রধান প্রকৌশলী বলছেন তিনি এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নন। আপনাকে তো বুঝতে হবে ভাই, আমি আপনাকে বলতেছি যে আমি ড্রেজিং এর হেড, সব ড্রেজিং এ দেখে এটা আমার প্রকল্পের আমাদের বাইরে। চিফ ইঞ্জিনিয়ার, 2 জন এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার সবাই এটা জানতই করতো, তাদেরই সেই অ্যালাইনমেন্টটাই হয়েছে, সই করা হয়েছে। তবে সমস্যার সমাধান না হলে প্রয়োজনে আবারও জরিপ করে মিয়ারচরে ড্রেজিং করার কথা বলছে বিআইডব্লিউটিএ। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। মাদারীপুরের কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে স্বাভাবিকভাবে নৌযান চলাচল করতে পারছে না। পদ্মা নদীতে জেগে ওঠা ছোট ছোট চরে প্রায়ই আটকে যাচ্ছে পণ্য বোঝাই কার্গো, ফেরি, লঞ্চ সহ নৌযান। আর এতে দুর্ভোগ বাড়ছে যাত্রী ও চালকদের। বিআইডব্লিউটির পক্ষ থেকে একাধিক ড্রেজারের মাধ্যমে নদী খনন কাজ চলমান থাকলেও তা বেশিরভাগ সময় কাজে লাগছে না। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার, অভিজিতের পাঠন তথ্য ও শাহাদাত আকনের ছবিতে রিপোর্ট। জোয়ার ভাটা সহ নানা কারণে পলি জমে কাঁঠালবাড়ি, শিমুলিয়া, পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের বিভিন্ন চ্যানেলে। পলি অপসারণে নৌ পরিবহন মন্ত্রণালয় কোটি টাকা ব্যয়ে ড্রেজিং করছে, কিন্তু ড্রেজিং এর পলিগুলো নদীর পাশে ফেলায় সেই পলি একই স্থানে এসে আবারও সৃষ্টি হয় নাব্য সংকট। এতে নৌপথ পরিবর্তন হয়ে যায়। বিকল্প চ্যানেল ব্যবহার করায় একদিকে নৌপথের দূরত্ব বেড়ে পারাপারে সময় লাগে দ্বিগুণ, অন্যদিকে জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন সংশ্লিষ্টরা। নাব্য সংকটে এর মধ্যে গত ডিসেম্বরে পাটুরিয়া দৌলতদিয়ায় 22টি পণ্যবাহী কার্গো 2 সপ্তাহ নদীর মাঝে আটকা থাকায় ভোগান্তিতে পড়েন চালক ও ব্যবসায়ীরা। পলিমাটি এসে পড়ে আর কি পানির সাথে, আর যখন মনে করেন যে পানি কমে তখন চটটা পড়ে। সরকারি ড্রেজিং করলে সঠিকভাবে হয় না,
কিন্তু পাবলিক যে ড্রেজিং করালে সবই সঠিকভাবে হয়। কোথায় কি সমস্যা হচ্ছে আমাদেরকে অবহিত করলে আমরা BIWTA এর সাথে যোগাযোগ করি, BIWTA পরবর্তীতে তারা ড্রেজিং এর ব্যবস্থা নিয়ে থাকে। বিশিষ্ট জনরা মনে করেন ড্রেজিং কার্যক্রমে প্রশাসনের নজরদারি বাড়ালে কমবে এ ভোগান্তি। BIWTA এবং তারা যাদেরকে নিয়োগ দেয় এই নিয়োগপ্রাপ্তরা ঠিকমতো কাজ করতেছে কিনা এটা ভালো করে একটু জোরদার করা দরকার। অবশ্য মাদারীপুরের জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা জানান নৌরুটগুলোর নাব্য ফিরিয়ে আনতে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। BIWTA মূলত এই খনন কাজ পরিচালনা করবে, এটা সম্ভবত যাচাই করা হচ্ছে, অর্থ ব্যয়ের বিষয়টা বিবেচনায় আনা হচ্ছে। তো আশা করি যে এই প্রকল্প বাস্তবায়ন হলে তো এই নাব্যতা সংকট আর তৈরি হবে না। এ ব্যাপারে মুন্সিগঞ্জে কর্মরত BIWTA এর অফিসে একাধিকবার গিয়েও কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। সময় সংবাদ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার শুরুর পর আজ দ্বিতীয় শুক্রবার সকাল থেকেই মেলা প্রাঙ্গণে ক্রেতা দর্শনার্থীর ভিড় দেখা গেছে। সরকারি ছুটির দিন হওয়ায় বিকেলের পর আরও জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। পরিবারের সদস্য কিংবা বন্ধু বান্ধবের সঙ্গে মেলায় এসেছেন দর্শনার্থীরা। কেনাকাটার পাশাপাশি তারা ঘুরে দেখছেন দৃষ্টিনন্দন বিভিন্ন স্টল ও প্যাভিলিয়ন। ফুড কোর্ট, আইসক্রিমের মতো খাদ্যপণ্যের স্টলে বেচা বিক্রি অন্যান্য দিনের তুলনায় ভালো। আর বরাবরের মতো গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে দর্শনার্থী সমাগম বেশি। এছাড়া গহনা, প্রসাধনী, পোশাকের দোকানেও ভিড় দেখা গেছে। এদিকে শিশুদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিনোদন কেন্দ্রগুলো। বাংলাদেশের সঙ্গে বৃহৎ পরিসরে বাণিজ্যিক সহযোগিতা বাড়াতে আগ্রহী হয়ে উঠেছেন চীনের ব্যবসায়ীরা। সাম্প্রতিক সময়ে এদেশের আর্থসামাজিক যে অগ্রগতি হয়েছে সেটি টানছে চীনের ব্যবসায়ীদের। সংশ্লিষ্টরা বলছেন ভারতের পাশাপাশি চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানো গেলে দেশের অর্থনৈতিক ভিত আরও শক্তিশালী করা সম্ভব। এহসান জুয়েলের তথ্য, ছবিতে রিপোর্ট। বিশ্বের দ্বিতীয় অর্থনৈতিক পরাশক্তি চীন, যাদের নিয়ন্ত্রণে রয়েছে বিশ্ব অর্থনীতির 15%। চীন বাড়ছে আকাশের বুকে। একই সঙ্গে গত অর্ধযুগ ধরেই দেশটি তার বাণিজ্য বাড়াতে আগ্রহী বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ভূ রাজনীতিতে শক্তিশালী বাংলাদেশের সঙ্গে 4 দশকের নিবিড় কূটনৈতিক সম্পর্ক থাকলেও আশেপাশের মিয়ানমার, পাকিস্তান, কাজাকিস্তানের মতো দেশের তুলনায় কমই হয়েছে এদেশে চীনের বিনিয়োগ। তবে সাম্প্রতিক রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতি নজর কেড়েছে দেশটির ব্যবসায়ীদের। চীনে একটি কথা আছে, যদি তুমি অর্থনৈতিকভাবে শক্তিশালী হতে চাও শুরুতে সড়ক বানাও। এছাড়া আমাদের দুদেশের মধ্যে পর্যাপ্ত তথ্য বিনিময়ের সুযোগ নেই, সেটি করতে হবে। পাশাপাশি দুদেশের ব্যবসায়ীদের মধ্যে একটি স্বচ্ছ অংশগ্রহণ এবং প্রতিযোগিতার ব্যবস্থা করতে হবে। আমার মতো অনেক ব্যবসায়ী আছেন যারা বাংলাদেশ সম্পর্কে বেশি কিছু জানি না। আমরা বিনিয়োগ করতে আগ্রহী, কিন্তু কোথায়, কেমন করে, কিভাবে সেটা করা যায় তা আমরা এখনো জানি না। এ বিষয়ে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা গেলে দেশের সাধারণ মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে বড় ভূমিকা রাখতে পারে চীনের এই আগ্রহ। ঐতিহাসিকভাবে ভারতের সাথে বিদ্যমান ভালো সম্পর্ক অব্যাহত রেখেই চীনের সঙ্গে সম্পর্ক আরও বাড়ানো যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চীনের যে টেকনোলজি আছে, চীনের যে উদ্বৃত্ত অর্থ আছে, সেটা তো আর ওইভাবে ভারতের নাই। উইন উইন সিচুয়েশনে যাতে আমরা কাজ করতে পারি সেটা দেখবো আমরা। আমাদের নিজেদের দোষে কাজ পিছিয়ে যায়, প্রকল্প পিছিয়ে যায়, আমরা সিদ্ধান্ত নিলাম কিন্তু আগাতে পারি না, সেইগুলোকে দূর করতে হবে। প্রাপ্ত তথ্য বলছে গত 2 বছরেই চীনের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য প্রতি বছর $16 বিলিয়ন ছাড়িয়ে গেছে। রয়েছে ভাষার সমস্যা, নেই সড়কপথে যোগাযোগের সুযোগও। তবু বাংলাদেশে চীনের বিনিয়োগের যে অপার সম্ভাবনা তার অনেকটুকুই থমকে আছে বিনিয়োগ বান্ধব পরিবেশের অভাবে। চীনের ব্যবসায়ীরা বলছেন বাংলাদেশে উদীয়মান যে অর্থনৈতিক অগ্রযাত্রা তার সঙ্গে সম্পৃক্ত হতে চান তারা। তবে বিনিয়োগের পরিবেশ তৈরির দায়িত্বটা নিতে হবে বাংলাদেশকেই। এহসান জুয়েল, সময় সংবাদ, কুনমিং, চীন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। চট্টগ্রামের একে খান এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানের 8টি গুদামে আগুন, পুড়ে গেছে সব মালামাল, নিয়ন্ত্রণে আনা যায়নি 2.5 ঘন্টাতেও। ভারত থেকে আনা লাল ক্যাপসুল নিম্নমানের সন্দেহে স্থগিত ভিটামিন এ খাওয়ানো কর্মসূচি, পরীক্ষা নিরীক্ষার পর পরবর্তী তারিখ। সংসদে বিরোধী দলের ভূমিকায় থাকা নিয়ে কোনো আলোচনাই হয়নি, জানালেন 14 দলের শরিকরা। বলছেন ওবায়দুল কাদেরের বক্তব্য চূড়ান্ত সিদ্ধান্ত নয়।
ঐক্যফ্রন্টের ঐক্য বেশি দিন টিকবে না, মন্তব্য আওয়ামী লীগ নেতাদের। ঘুরে দাঁড়াতে হলে দল পুনর্গঠনের বিকল্প নেই, বলছেন বিএনপি নেতারা। এবং বন্ধ হওয়ার পথে ঢাকা বরিশাল নৌপথের মিয়ারচর রুট ড্রেজিং প্রকল্পে দুর্নীতির অভিযোগ। নদী খননের পরও কাঁঠালবাড়ি শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়ায় নাব্য সংকট। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়ের।